সবাইকে অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা। রাত বিরাত অনুষ্ঠান শুরু করেছি। আর আজকে একটু ব্যতিক্রম ধর্মী। আমি বলবো যে একই ব্যক্তি কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে পরিচিত। আমাদের দেশে তিনি একজন শিক্ষাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন, একটা ফ্যাকাল্টির। আমরা এই সমস্ত কথা তার মুখেই শুনব। তিনি পিএইচডি করেছেন, গবেষণা করেছেন ডারহামে, ইউকে থেকে। আর সুইডেন, সেই ইউকে, ডারহাম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন তিনি সেমিনার, সিম্পোজিয়ামে কিনোট পেপার পড়েন, কখনো কখনো সেমিনার কন্ডাক্ট করেন, আলোচনা করেন। এই বিষয়গুলো কিন্তু একটু বিচিত্র ধরনের। ডক্টর মাহবুব পিয়াল, যিনি বাংলার লোকসঙ্গীতের একটা সমৃদ্ধ ভান্ডার তৈরি করেছেন, তিনি শুধুমাত্র একজন একাডেমিশিয়ান না, সঙ্গীত শিল্পী না, সঙ্গীত বোদ্ধা না, সবকিছু মিলিয়ে যেটাকে আমরা বলি সংস্কৃতি। রবীন্দ্রনাথ কৃষ্টি শব্দটি পছন্দ করতেন না, অথবা আমরা হয় আবৃন্দ্রিক ভঙ্গিতে সংস্কৃতি বলি। এবং আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের মূল ধারা, মূল স্রোত, এগুলো নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। পিয়াল, আমি জানতে চাচ্ছি, গানের ব্যাপারে আগ্রহটা কি পড়াশোনা করতে গিয়ে না ছোটবেলা থেকেই? এটা তো ছোটবেলা থেকে হয়েছিল। কারণ আপনি যেহেতু বললেন যে আমার শৈশবটা জানেন, আমার বেড়ে ওঠাটা আপনি জানেন। আমাদের সেই ব্রাহ্মণবাড়িয়া শহরটা তো একটা গানেরই শহর, সুরের শহর। এবং সেখানে কীর্তন, যেমন আমার বাসার কাছে একটা আখড়া ছিল, সেখানে ভোর কীর্তন আমরা শুনতাম। তারপর পাড়ায় যত পাঁচালি হতো সেখানে শুনতাম। আর যে সংস্কৃতি সংগঠনগুলো আছে তারা তো প্রতিনিয়ত নানা রকম অনুষ্ঠান করে যেত। তো এইসব বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল। এবং আমাদের একটা তো ছোটবেলা থেকে শুনে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা, সেটাও হয়তো আমাদেরকে ঠেলে দিয়েছে এই দিকটাতে আর কি, গানের, অন্তত গান শোনার দিকে এবং গানের প্রতি একটা ভালোবাসা গড়ে তোলার ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। এটা তো আমি যদি বলিতে, গান ভালোবাসে না কে? সবাই তো গান ভালোবাসে, কিন্তু গান ভালোবাসা এটা এক জিনিস, আর একটা হচ্ছে যে গানের ভেতরে ঢোকার ইচ্ছাটা, নিজে গান গাওয়া। আমি বলছি না যে পেশাদার সঙ্গীত শিল্পী হওয়া, কিন্তু গানের এই বিষয়টি জানতে হলে, পড়তে হলে পর এই গান চর্চাটাও কিছুটা করতে হয়, উপায় নেই। এবং সেখানে বৈশিষ্ট্যগুলো শনাক্ত করার জন্য পড়াশোনা করতে হয়, রিভার্স করতে হয় বা জানতে হয়। তো এই আগ্রহটা ঠিক বিশেষ কোনো কারণ আছে নাকি? এটা হচ্ছে যে আসলে ওই আমরা যে সংস্কৃতি সংগঠন করতাম, আমরা ওখানে বিভিন্ন লোক গানের দলকে নিয়ে আসতাম, তাদের সাথে মিষ্টিকে দেখা গেল যে কিছু কিছু গান মুখেই তুলে নিয়ে আসতাম, তখন রেকর্ডিং এর এত সুবিধা ছিল না। এবং এইভাবে অনেক সময় লোকগানের অনুষ্ঠান করতে হতো। তো সেখানে যারা গান গাইবে তারা তো গান সংগ্রহ করে না, বা তারা একটু শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ তাদের আছে, কিন্তু লোকগান কিভাবে করতে হবে সেই ধারণাটা তাদের নেই। তো তাদেরকে বলতাম তোমরা এই গানটা এইভাবে করো, তাদেরকে হয়তো মুখে তুলে দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু নিজে কখন উঠে গাইবো সেই ধারণাটা ছিল না। তো এটা করতে গিয়ে দেখি যে তারা যখন গান গায়, যে লোকগায়করা যেভাবে গায়, সুরের যে কাঠামোটা বা অভিব্যক্তি যেটা আছে, কথাটা এবং শব্দকে যেভাবে উচ্চারণ করা উচিত, স্থানীয় ভাষাতে একটা রস আছে, সেই রসটা থাকে না এবং গানটা একদম পাল্টে যায়। এটা শুনতে যে খারাপ লাগে তা না, কিন্তু আমরা যে জায়গা থেকে গানটা নিয়ে আসলাম, যে উৎসটা যেটা, সেখানকার সাথে যেন এই গানটার মেলে না, একটা কেমন যেন একটা অন্য গান মনে হয়, একই গান কিন্তু। এটা কেন হয়, এটা নিয়ে ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছিল। এবং আমি ওই উন্নয়নের কাজের কথা বলেন, সারা দেশেই চষে বেড়াতাম, যেখানে যেতাম আমার একটা ছিল যে গান আমি একটু তুলে নিয়ে আসি। আর যেটা হচ্ছে যে এমনিতে যদিও কোনো অনুষ্ঠানে গাইতাম না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা, সেখানে তো একটা প্রকৃতির একটা এমন একটা অবারিত দান আছে। যেমন হঠাৎ একটা গান এসে গেল, রবীন্দ্রনাথের গানই, যে হে অমল ধবল পালে লেগেছে, এই যে একটা আমি গাইছি, দেখেছি গাছগুলো যেন আমার সুরটাকে নিচ্ছে।
আমার কাছে মনে হয় যে স্পেসের একটা বড় ব্যাপার আছে আর কি, যে আচ্ছা, বাহ, খোলা জায়গায় গাইতে গেলে এটা যে আমি ঘরে গাই কিন্তু আমার দেখা যায় সুর লাগছে না, হচ্ছে না, কিন্তু এটা যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর কি, এরকম একটা সম্পর্ক স্থাপন হয়ে যেত আর কি। ওইভাবে তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে একটা সময় এসে যে হ্যাঁ সবাই বলছে তুমি তো ভালোই গাও, আইবিতে পড়াতে এসে যে আমাদের গানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যখন তুলে ধরতাম, ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা পাশ করে কিন্তু এসে বলতো স্যার আপনার কণ্ঠটা এত সুন্দর, আপনি একটু রেকর্ড করেন। তখন তো একটা রেকর্ড করে দেখি কেমন, মানে একটা ওইভাবে আস্তে আস্তে আগ্রহটা তৈরি হয়। 2007-এ এসে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হলো, আসলে মানুষের জীবনে তো অনেক ব্যক্তিগত একটা পর্যায় থাকে, যখন সব দিক থেকে একটা অভিঘাত ধাক্কা আসে। আমারও সবকিছুই হারিয়ে গেল, যত গান সংগ্রহ করেছিলাম, আমার বইপত্র সব হারিয়ে গেল। তারপর আমার যে সন্তান সেও মানে জন্মের সময় মারা গেল, মানে ডাক্তারদের ভুলের কারণে। তো আমি বললাম যে জীবনে আর কি আছে, কি করব। তখন এমনিতেই ঘুরতাম রাস্তাঘাটে। আচ্ছা, এক সময় কলকাতার একজন ইয়েকে পেয়ে গেলাম, এসরাজবাদী একটা তরুণ, তার বয়স 24-25 হবে। তো আমি যে ধানমন্ডির একটা অনুষ্ঠানে, সে আবার মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে। তো আমি বললাম যে দাদা আপনার সাথে একটু কথা ছিল, ওখানে তো খুব কলকাতার রেকর্ডিং তো খুব স্বচ্ছ, সেখানে ওগুলো শুনতে আমার খুব ভালো লাগে, কারণ অ্যাকোস্টিক রেকর্ডিংটা কোথায় ভালো করে এটা আমি একটু জানার চেষ্টা করবো, মানে আপনি আমার কাছে করতে পারেন। তো সে পরের দিন তার সাথে দেখা করার পর সে কিছু গান রেকর্ড করে নিয়ে গেল এখান থেকে। হ্যাঁ, মানে কিছু আমার ভয়েসটা নিয়ে গেল ছোট একটা রেকর্ডারে করে। তারপর এক সপ্তাহ পরে আমাকে সে ফোন করলো যে আমি তো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, আপনি ভয়েস দেবেন কবে, চলে আসেন। তো আমি তো কিছু জানি না, হঠাৎ করে এটা কি হচ্ছে। তারপর টাকা পয়সা নিয়ে চলে গেলাম কলকাতা আর কি, একা একা গিয়ে। এখন গান গাইবো, তো ওইভাবে প্রথম ওই কোন রঙে ডাকর অ্যালবামটা হয়ে গেল আর কি। এটা করার পর দেখলাম যে তখন অনেকেই খুব প্রশংসা করলো, এবং এটাতে বাণিজ্য সফল হবে সেটা তো কেউ ভাবছে। আমি ভাবছিলাম যে প্রথমে এসে যেটা কপি করে বন্ধুদেরকে দেবো, যারা বলেছে তুমি খুব ভালো কণ্ঠ, তারা আমাকে ভালোবাসে, ভালোবাসার একটা নিদর্শন। এখানে আবার একজন বললো না, এটা তো আমাকে নিয়ে গেল টিঙ্কু ভাই আছে, আপনি টিঙ্কু ভাইকে চেনেন বোধহয়, বেশ উনি যারা গান টান করে তাদেরকে সহযোগিতা করে, আমাকে উনি নিয়ে গেলেন ওই লেজার ভিশনে। তারা এটাকে কি পুরাতনী গান তাই দিয়ে বাজারে বের করে দিল আর কি। হ্যাঁ, তারপরে অনেকে আবার একটু সমালোচনা করেছে, তোমার যে কণ্ঠ জাহাঙ্গীরনগরে শুনতাম, তুমি তো এত সেই চড়া গলা কোথায় তোমার, এটা তোমার কণ্ঠ না। কারণ এই সুভাষ হোসেন মজুমদার আমার ওই সি শার্পে আমার কণ্ঠটা বেঁধে দিয়েছে। তো এখন আমি তো এত নিচে কখনো গান করিনি, তো এটা আমার একটা অভিজ্ঞতা। এখন বুঝে গেছি, এখন তো আমরা একটা গানের দলও করেছি, এখন আমরা অনেক মানুষের সামনে গান গাই, টেলিভিশনেও নিয়ে যাই, লোকরং নামে আমাদের একটা গানের দলও আছে। এখন হয়েছে যে আমরা কারো কাছে যাই না, আমাদেরকে নেন, সবাই দেখি ডাকে আর কি, যে আসেন খুব কম। আমরা সঙ্গীত সম্পর্কিত পিয়ালের ভাবনা চিন্তা কিছুটা জানতে পারলাম, আমরা আরো জানবো, টুকরো টুকরো করে জানবো। কিন্তু এবার আমি একটু বিশেষভাবে জানতে চাচ্ছি যে ওর পড়াশোনার ভিত্তি এবং পড়াশোনাটা দেশে বিদেশে কিভাবে করলেন। পড়াশোনা তো ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কলেজ করেছি। স্কুল? স্কুলও ব্রাহ্মণবাড়িয়াতে। কোথায়? না, আমি পড়েছি অন্নদা সরকারি স্কুল। অন্নদা সরকারি। প্রাইমারি স্কুলটা পড়েছি মিশন স্কুল। মিশন স্কুল। হ্যাঁ। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে পড়ি, সেখানে অনার্স মাস্টার্স করে। নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি। আচ্ছা। ওই অ্যানথ্রোপোলজি করতে গিয়েও দেখলাম যে ওখানে তো মানুষ সম্পর্কেই জানা, মানুষের সংস্কৃতি, সমাজ, এগুলো করতে করতে দেখলাম যে আসলে গানের ভিতর দিয়ে তো সংস্কৃতিকে বোঝা যায়। এবং একটা যেটা বিষয় যেটা আপনি বলছিলেন একটু আগে, যে আসলে আমাদের দেশের যে জনগোষ্ঠী, আঞ্চলিক জনগোষ্ঠী আছে, এর মধ্যে তো নানা পেশার মানুষ আছে, নানা বিশ্বাস, নানা কি বলা যায় ধর্ম অনুসারী লোকজন আছে, এবং বেশিরভাগ লোকজনই যারা প্রান্তিক মানুষ, তারা হয়তো অর্থনৈতিকভাবে এতটা সচ্ছল নেই, কিন্তু প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, যেমন কেউ মৎস্যজীবী,
কেউ হাল চাষ করে, আবার কেউ জুম চাষ করে পাহাড়ে। তো তারা এইসব যে বলা যায় ঐতিহ্যগত যে পেশা, এগুলোকে ধরে কিভাবে তারা জীবিকা নির্বাহ করছে বা বেঁচে আছে কিভাবে, তাদের বিশ্বাসটা কি? তারা তো সেই বড় বড় বিশ্ববিদ্যালয়ে যায়নি, তাহলে তারা টিকে আছে কিভাবে? তারা অসুখ টসুখ হলে তারা কি করছে, বা তাদের যে মানসিক স্বাস্থ্য একটা আছে, যে সেটাকে তারা কিভাবে তারা মোকাবেলা করছে, জীবনের যে সমস্যাগুলোকে তারা কিভাবে দেখছে, এখানে মনে হয় একটা বিশ্বদৃষ্টির ব্যাপার আছে। কারণ তারা যেহেতু, আমি ওই বিষয়গুলো আমার নির্বিজ্ঞানেও আমার একটা জানার আগ্রহ, এবং সেটাকে দেখলাম যে হ্যাঁ, এই কথাগুলো তারা হয়তো এই প্রান্তিক মানুষগুলো তাদের গানের ভেতর দিয়েও বলে, যেমন জীবন সম্পর্কে বলে, জীবনের মতাদর্শ সম্পর্কে বলে। ওই বিষয়গুলো দেখলাম যে যদি গানটা আমি বুঝতে পারি, মানুষের সাথে যোগাযোগটাও দ্রুত হয়, গানের কমিউনিকেশন ক্ষমতা অনেক বেশি। যেমন আমি একটা কীর্তনের আসরে গিয়ে যখন গান গাইলাম, তখন টাঙ্গাইলে কালীহাতি, যেখানে আমি পিএইচডি গবেষণা করেছি, এতদিন তারা আমাকে বিশ্বাসই করতো না, কারণ আমি আরেকটা ধর্মের মানুষ। তো তারা আমাকে আসছে বাইরের লোক, তো তারা মনে করে যে দরিদ্র লোকজনকে, যারা এই উন্নয়ন যারা কাজ করে, তারা এসে শোষণই করে, তাদের সবকিছু নিয়ে যায় এবং তাদেরকে কিছু দেয় না। কিন্তু গান গাওয়ার পর তারা দেখছি যে এখন আমার কাছে তারা মুখ খুলতে শুরু করেছে। না, কারণ আমি যেহেতু তাদের বিশ্বাসটাকে বোঝার চেষ্টা করেছি, ওই ক্ষেত্রে একটা সংযোগও তৈরি হলো। আবার আমিও বুঝতে পারছি যে তারা এই যে এক ধরনের তাদের আচার বিশ্বাস আছে, তারা যখন মাছ ধরতে যায়, তারা যেহেতু একটা বিশ্বাসের ভেতর থাকে, সেখানে তারা মাছকে কিভাবে সংরক্ষণ করবে, প্রাকৃতিক সম্পর্কে কিভাবে ধ্বংস না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে টিকিয়ে রাখবে, সেই আচরণটাও তাদের মধ্যে আছে। যে এই রিচুয়ালের যে একটা প্রভাব, সেটা আমি একটা আবিষ্কার করলাম আর কি। এবং হয়তো আমার আগে অনেকেই করেছে, কিন্তু আমি ওই জায়গাটাই টাঙ্গাইলের সেই কালীহাতির চারান গ্রামে গিয়ে আমি সেটা আবিষ্কার করলাম। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আসলে ওখান থেকে আমরা কেন শিখি না? আমরা যদি কারো সামাজিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান না দেখে জ্ঞানগত দিক থেকে দেখি যে কে কতটা ঋদ্ধ, দেখা যায় যে যারা প্রান্তিক মানুষ, তারা জ্ঞানগত দিক থেকে কিন্তু অনেক বেশি জানে। জীবনের অনেক সমস্যার সমাধান তারা করে, তাদের সেখানে দ্বন্দ্ব নেই, বা দ্বন্দ্ব হলেও তারা এটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায়, 1 সেকেন্ডের মধ্যে সব শেষ, বিশাল দ্বন্দ্ব শেষ করে দেয়। কিন্তু আমরা যতই যান্ত্রিকতার দিকে যাচ্ছি, ভোগবাদের দিকে যাচ্ছি, আমরা মনে হয় পরিবেশ, প্রতিবেশ, তারপর আমাদের সামাজিক জীবন, আমাদের বিশ্বাস তো নেই, সবকিছুকে একটা বিধ্বংসী অবস্থায়, একটা মারমুখী অবস্থায়, এবং একজন আরেকজনকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার একটা অসম প্রতিযোগিতায় নেমেছি, এবং আমরা আপন প্রজাতির সবাইকে শত্রু মনে করছি। একেবারে নতুন প্রজন্ম অত্যন্ত হার্ড রক স্টাইলে, হ্যাভি মেটালিক স্টাইলে, আমি বলতে চাইছি মিউজিকটা পার্টিকুলারলি, বাদ্যযন্ত্রটা ওইভাবে করছে। এতে কি আমাদের গানের কোন পরিবর্তন আশা করবো আমরা? সময়ের সঙ্গে সঙ্গে তো গান পরিবর্তিত হবেই। আসলে একটা বিষয় হয়ে গেছে এখন, এটা তো একটা পণ্যমুখী সমাজ। গানটা যেটা একটা জীবনের অংশ, সামগ্রিক জীবনের অংশ, ওইভাবে আমরা দেখছি না এই সময় এসে, এবং এটা একটা কি বলে, একটা বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনি বলছিলেন অসাম্প্রদায়িকতার কথা বলছিলেন, আমরা তো লালন, হাসন বা যারা আপনি যাদের কথা বললেন, তারা তো সমাজে অগ্রসর অনেক শেষ দিকে এসেছে, কিন্তু আমাদের যে লোকায়ত জনগোষ্ঠী, তারা কিন্তু এই লোকধর্মের ভেতর থেকেই এই অসাম্প্রদায়িকতার চেতনাটা পেয়েছে। যেমন গাজীর গান, তার ভূমিকাটা কি ছিল? একটা লোক শুধু গান গেয়ে গিয়ে ঘুরছে, কেন বোঝে যে আখেরে রে কাম করো করো বান্দা করো, পীরের দরগায় শিরনি দিয়া হাওয়ার পিঠে চড়ো। ও তারপর বলছে রাম রহিমে জুদা তোরা করিস না রে ভাই, আরে কাশি মক্কা একই গুণ বিচারেতে ভাই, কালী থাকে মন্দিরেতে, এলাহি ওই মসজিদেতে, সন্ধ্যায় আন্নিক নামাজ রোজা কোনো ভেদ নাই, রাম রহিমে জুদা তোরা করিস না রে ভাই। গাজীর গান গাইছে, পয়সা চাইছে, পয়সা যে চিনি না দিলে আমি বাজার চলে যায়, কিন্তু আবার তার যে বার্তা, সে বার্তাটা কিন্তু সে দিয়ে যাচ্ছে। এবং এইভাবে
আমাদের যে লোকায়ত সমাজের কমিউনিটি, তার মধ্যে একটা ব্যালেন্স ছিল এবং পারস্পরিক নির্ভরশীলতা ছিল, একটা শ্রদ্ধাবোধ ছিল। কিন্তু ওই জীবনটা তো আমরা ফেলে দিয়ে এসেছি, এবং ওই গানকে আমরা বলছি এটা কি যেন সুরে লাগছে না, কিন্তু সুরের চাইতে বিষয়টা ছিল একটা সামাজিক কর্ম ছিল, একটা ক্রিয়া ছিল, সেই সমাজের মানুষের পাত্রিকতার অংশ হিসেবে উঠে এসেছে। জীবন থেকে বাদ দেওয়ার কারণে গানটা এখন কোথায় যাচ্ছে লাফাতে লাফাতে, সেটা আমি কিন্তু বলছি যে যারা গান গাইছে তাদের প্রতি আমার সম্মানবোধ 100 ভাগ আছে, 500 ভাগ আছে, ওটা একটা ব্যাপার। কিন্তু গানের যে জীবন সংলগ্নতা, সেই জায়গাটাকেও আমাদের একটু খুঁজে খুঁজে দেখা দরকার মাঝে মাঝে। এটা খুবই সত্য কথা যে আমাদের অমনোযোগিতার জন্য, অবহেলার জন্য, অথবা আমরা সচেতন ছিলাম না, এসব কারণে হতে পারে যে আমাদের পূর্বপুরুষদের অনেক বড় বড় কীর্তি আমরা হারিয়ে ফেলেছি, চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। এও সত্য কথা যে আমাদের দেশে ভালো একটা স্থাপত্য বেশিদিন টিকে না, আমাদের জনপদই টিকে না। রাজধানীগুলো দেখা যাবে নদীতে ভেঙে গেছে একাধিক কারণে। অন্যান্য জায়গায় ইউরোপে দেখা যাবে হাজার হাজার বছর ধরে এক জায়গায় রাজধানী, তার ফলে পরিকল্পিতভাবে এগোতে পারে। আমাদের এগুলোর অভাব ছিল। আজকে কত উপাদান আমাদের সংগ্রহ করার মতো উপাদান। কিন্তু আমি যদি বলি, হ্যাঁ আমি একটু জোর গলায় বলতে চাই যে হয়তো রেডিও ট্রান্সক্রিপশন সার্ভিসে কিছু আমরা পাব, হয়তো বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভে আমরা কিছু পেতে পারি, সংগৃহীত কিছু পেতে পারি। কিন্তু আমরা যে গানগুলো সত্যি সত্যি শুনতে চাই সেগুলো আমরা কোথায় পাব? বোধহয় এই সমস্ত কারণে পিয়াল তুমি এটা মিউজিয়ামের চিন্তা করছিলে বা আর্কাইভের চিন্তা করছিলে। হ্যাঁ, তোমার চিন্তার কারণটা বলো। আমার চিন্তার কারণটা হচ্ছে যে আর্কাইভিং এর বিষয়টা হচ্ছে যে আমাদের গানগুলোর কোথাও কোনো তথ্য নেই, কে গাইছে, কেন গাইছে, কোথায় গাইছে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা দেই, তো ওই তথ্যগুলো সংগ্রহ করতে গেলে দেখা যায় যে আধুনিক ফোকলোর চর্চায় যেটা বলে যে পটভূমি ভিত্তিক যে একটা জানার ব্যাপার, সেই বিষয়টা সম্পন্ন হয় আর কি। সেই আগ্রহ থেকে আমরা আমার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছিলাম। আমাদের একজন ফিলান্থ্রপিস্ট আছেন, তিনি একটা আর্কাইভের জন্য টাকা দিতে রাজি হলেন এবং একটা প্রস্তাবনা চাইলেন আর কি, এবং আমাদের প্রস্তাবটা লুফে নিলেন। তো আমরা এটাকে বলে যে শহীদ খালেক এবং বীরোত্তম সালেক ট্রাস্ট। তো আমরা এখানে একটা অনলাইন ডিজিটাল আর্কাইভ করার চেষ্টা করি, যাতে করে যে গাইছে তার সম্পর্কে তথ্য থাকবে, গানটার সুর থাকবে, গানের কথা থাকবে, এবং গানটা মানুষের জীবন সংস্কৃতির কোন কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, এবং যারা গানটা গাইছে তাদের ব্যাখ্যাটা কি, তারা কেন গাইছে, তারা এই গানটা সম্পর্কে কি বোঝে, সে মতামতটা আছে, এই বিষয়টা আমরা তো। এবং গানের রূপান্তর যে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কেন হচ্ছে, এই সূত্রগুলো ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা একটা ওয়েবসাইটও করেছি, এবং সেখানের মধ্যে একটা ইন্টারেক্টিভ একটা প্রক্রিয়া রয়েছে যে যারা শুনবে তারা আবার প্রশ্ন করতে পারবে, এবং এ বিষয়ে তাদের মতামত, তাদের লেখালেখি তারা এখানে জানাতে পারবে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগ্রহী মানুষকে এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করা। আমাদের ছাত্ররা আমাদের সাথে মাঠ কর্মে যে আমরা যেখানে গান সংগ্রহ করতে যাই তাদেরকে নিয়ে যায়, এবং আমাদের সংস্কৃতি সম্পর্কে তারাও জানতে পারে। তোদের মরিচা ধরা লোহাতামা যার যায় আছে নিয়ে আয়, প্রেম বাজারে পরশমণি বিনামূল্যে বিকিয়ে যায়, প্রেম বাজারে পরশমণি। এটা যখন একজন যারা এই মাঝরা গান গায় তারা তো নেচে নেচে গায়, প্রেম বাজারে পরশমণি বলে একটা লাফ মারে, আবার কেউ বলে যে এরকম লাফাচ্ছে কেন, কিন্তু দেখেছি সে আসলে এই প্রেম বাজারে ঢুকে গেছে। আসলে এই যে প্রেমের ব্যাপার, এই যে মেলবন্ধন। আজকে দেখেন মনমোহন কোথায় মারা গেছে, তাই না?
আজকে এই জায়গায় 104 বছর হয়ে গেল। এই বসুন্ধরা সামনে বসে আপনি আজকে তার কথা বলছেন এত রাতের বেলা। 104 বছর পর। এটা কি একটা এই আমাদের যে মানুষের যে সংযোগ, মানসিক সংযোগ, তার একটা প্রকাশ না? এবং সবচেয়ে আমি যেটা বিশ্বাস করি যে আমাদের সুরি পারে অসুরের সঙ্গে লড়াই করতে। এই সাম্প্রদায়িক শক্তি এ ওষুধ ছাড়বার কিছু না, জঙ্গিবাদ ওষুধ ছাড়বার কিছু না। এদেরকে আমার মনে হয় যে এদেরকে নৈতিক শিক্ষাগুলি তো আছে, সমাজ এগুলো দেবে, কিংবা যদি অপরাধ করে থাকে সেটা আইনগত ব্যবস্থা নেবে, এগুলো তো ভিন্ন বিবেচনা। কিন্তু আমার ধারণা যে সুরের মাধ্যমেই বোধ হয় এই অসুরদেরকে, অর্থাৎ সংস্কৃতির দিক থেকে আমরা যদি একটু আমার সমাজকে একটুখানি সচেতন করতে পারি, তাহলে বোধহয় অনেকটা আমরা কাজ করতে পারবো বলে মনে হয়। সেই নেরুদার কথাটি বলতে হয় যে ভালোবাসার ভেতর দিয়ে সবকিছুকে অর্জন করে নিতে হবে, সেটা একটা বড় ব্যাপার। এই সুরের ভালোবাসায় মানবিক ভালোবাসায় রূপান্তরিত হবে।